সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতাল নিবেদিত এনটিভি অনলাইনের স্বাস্থ্য বিষয়ক বিশেষ আয়োজন ব্যথামুক্ত সুস্থ জীবন অনুষ্ঠানে। আজ আমরা কথা বলবো জিবিএস রিকভারিতে ফিজিওথেরাপির ভূমিকা নিয়ে। জিবিএস পরবর্তী প্যারালাইসিসে ফিজিওথেরাপির ভূমিকা নিয়ে বিস্তারিত জানাতে আজ আমাদের সাথে আছেন ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতালের চেয়ারম্যান ও চিফ কনসালটেন্ট বিশিষ্ট ফিজিওথেরাপি বিশেষজ্ঞ ডাক্তার এম ইয়াসিন আলী। স্যার, আপনাকে স্বাগত আমাদের আজকের অনুষ্ঠানে। আপনাকে ধন্যবাদ। স্যার, আমাদের আজকের মূল বিষয়টি হলো যে ফিজিওথেরাপি কি ভূমিকা রাখে জিবিএস পরবর্তী প্যারালাইসিসে। সেই ক্ষেত্রে আমার প্রথম প্রশ্নটাই হলো জিবিএস কি এবং এটি কিভাবে শরীরের স্নায়ুতন্ত্রকে আক্রান্ত করে থাকে প্যারালাইসিস সৃষ্টি করতে। ধন্যবাদ। খুবই গুরুত্বপূর্ণ একটি টপিকস। আসলে এই টপিকস নিয়ে সাধারণ মানুষের মধ্যে জনসচেতনতা খুবই কম, যে কারণে আপনারা এই প্রোগ্রামটা আয়োজন করেছেন। অনেক ধন্যবাদ। আসলে জিবিএস হলো এটা একটা সংক্ষিপ্ত ফর্ম। এটাকে যদি আমরা ইলাবোরেট করি, এটাকে বলা হয় গুলেন-বারি সিনড্রোম। তো এটা একটা ভাইরাল ডিসঅর্ডার, যেখানে নিউরোলজিক্যাল একটা ডিসঅর্ডার, কিন্তু ভাইরাসের আক্রমণে এই স্নায়ুতন্ত্রটাকে আস্তে আস্তে দুর্বল করে ফেলে এবং প্যারালাইসিস তৈরি হয়। ইভেন এই ধরনের আক্রান্ত হওয়ার পরে অনেক রোগী ব্রেথলেসনেস বা শ্বাসকষ্ট হয়ে মারা যেতে পারে। বিশেষ করে আমরা পরিসংখ্যানে দেখতে পাই যে 10% রোগী তারা অনেক সময় শ্বাস প্রশ্বাসজনিত কারণে তারা মারা যায়। তবে এই রোগের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়, দ্রুত একটা বিশেষায়িত হসপিটালে নেওয়া এবং রোগটাকে সঠিকভাবে ডায়াগনোসিস করা। এবং ডায়াগনোসিসের ক্ষেত্রে আমরা সেরেব্রো স্পাইনাল ফ্লুইড যেটা বলি, সিএসএফ টেস্টের মাধ্যমে এই রোগটাকে কনফার্মেশন করা হয়। স্যার, আপনি তখন জানাচ্ছিলেন জিবিএস কি। এই ক্ষেত্রে দেখা যায় অনেক রোগীরই কিন্তু বিভিন্ন ধরনের সমস্যা হয়। এই ক্ষেত্রে একজন পেশেন্টের কি কি সমস্যার সম্মুখীনের বা কি কি সীমাবদ্ধতা রয়েছে? আচ্ছা, ধন্যবাদ। আসলে এই রোগীদের সাধারণত দেখা যায় যে হিস্ট্রিটা এরকম থাকে যে কারো হয়তো কয়েকদিন আগে জ্বর হয়েছিল, জ্বরের পর আস্তে আস্তে তার হাত পায়ের দুর্বলতা তৈরি হয়। বিশেষ করে পায়ের এবং হাতের পেরিফেরাল অংশ, আমরা বলি নিচের দিকের অংশ থেকে দুর্বলতাটা শুরু হয়ে আস্তে আস্তে উপরের দিকে আসতে থাকে। অনেকের থাকে যে এরকম ডায়রিয়া হয়েছিল, ডায়রিয়া বা কলেরা হওয়ার পরে তার আস্তে আস্তে 4 হাত পা প্যারালাইজড হয়ে গেছে। এই ধরনের উপসর্গ থাকে, তখন রোগীরা কনফিউজড হয়ে যায় যে আসলে কেন এরকম হলো। ডায়রিয়া পরবর্তী হলে অনেকের সময় মনে করে যে ডিহাইড্রেশন থেকে দুর্বলতা থেকে এরকম হতে পারে। তো এই জন্য আসলে একটা বিশেষায়িত চিকিৎসকের বা চিকিৎসার জন্য যদি হসপিটালে নেওয়া হয়, তখন এই উপসর্গগুলো বিবেচনায় কিছু পরীক্ষা নিরীক্ষার প্রয়োজন পড়ে, সেটার উপর ভিত্তি করে রোগটাকে ডায়াগনোসিস করা হয়। স্যার, আপনি অনেকগুলো কারণ আমাদের বললেন এবং কিভাবে তারা রিকভারি করতে পারবে। আরেকটি বিষয় তুলে ধরবো, আপনি একজন ফিজিওথেরাপি বিশেষজ্ঞ। সেই ক্ষেত্রে একজন ফিজিওথেরাপি কখন শুরু করা উচিত জিবিএস রোগীর ক্ষেত্রে? কোন সময়টা সবচেয়ে বেশি নিরাপদ মনে হয় আপনার ক্ষেত্রে? ধন্যবাদ। এই রোগীদের ক্ষেত্রে আমরা একটা সময় বলি খুব অ্যাকিউট স্টেজ, যখন রোগীর লাইফ থ্রেটেনিং একটা ইস্যু থাকে, যে তার জীবনটাকে আগে সেভ করা। সেক্ষেত্রে আমরা বলি যে একটা বিশেষায়িত হসপিটাল, যেখানে আইসিইউ বা সিসিইউ ব্যবস্থা থাকে, বিশেষ করে আইসিইউ সাপোর্ট লাগে অনেকের, যে তার ব্রেথলেসনেস হয়, শ্বাসকষ্ট হয়, এবং এই ক্ষেত্রে কিছু ইমিউনোগ্লোবিউলিন ইনজেকশন আকারে দেওয়ার প্রয়োজন হয় রোগীটাকে স্টেবল করার জন্য। তো আমরা প্রথম ধাপে তার অ্যাকিউট ম্যানেজমেন্টটা সঠিকভাবে যখন সম্পন্ন হয়, যখন সেই মেডিকেল স্টেবল, তখন থেকে তার ফিজিওথেরাপিটা স্টার্ট করা উচিত। এবং সেই ফিজিওথেরাপিটা কতদিন লাগবে, কি লাগবে না লাগবে, এটা ডিপেন্ড করে ওই রোগীর স্ট্যাটাসের ওপর, রোগীটা কতটুকু আক্রান্ত তার উপর। দেখা যায় যে অনেকের হেমিপ্যারেসিস বলি আমরা বা কোয়াড্রিপ্যারেসিস হয়, তার 4 হাত পায়ের শক্তি কমে গেছে বাট কমপ্লিট কমেনি, তার হয়তো একটা নির্দিষ্ট মাত্রায় তার শক্তি আছে। আবার অনেকের আছে যে কমপ্লিট প্যারালাইজড হয়ে যায়, যে তার একেবারেই হাত পা মুভ করার মতো অ্যাবিলিটি থাকে না। তো এরকম ক্ষেত্র বিশেষে আমরা ওই রোগীর অবস্থান ভেদে এক ধরনের ট্রিটমেন্ট প্ল্যান করে থাকি। সেক্ষেত্রে একদিকে যেমন তার কিছু মেডিকেশন প্রয়োজন, পাশাপাশি এই রোগীকে আবার স্বাভাবিক জীবনে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য যে রিহ্যাবিলিটেশন ট্রিটমেন্ট, সেখানে ফিজিওথেরাপির ভূমিকাটা খুবই গুরুত্বপূর্ণ। স্যার, আপনি একটু আগেই বললেন আমাদের অ্যাকিউট স্টেজের কথা। অ্যাকিউট স্টেজ এবং রয়েছে রিকভারি স্টেজ ও লং টার্ম যে রিহ্যাবিলিটেশন, এটি ফিজিওথেরাপির ভূমিকা কিভাবে ভিন্ন ভিন্ন হয়ে থাকে? ধন্যবাদ। কারণ এই যে রোগীকে মনে করেন যে তার অ্যাকিউট ফেজটা চলে গেছে, সে এখন মেডিকেল স্টেবল, শ্বাসকষ্ট নেই বা আদার্স কোনো সমস্যা নেই, কিন্তু তার বর্তমান সমস্যা হলো তার 4 হাত পায়ে শক্তি নেই, সে হাঁটাচলা করতে পারে না, সে দাঁড়াইতে পারে না। এখন তাকে আবার যদি আমরা পূর্বে স্বাভাবিক জীবনে ফিরিয়ে নিয়ে যেতে হয়, এখানে একটা সাইকেল মেনটেন করতে হয়, যে প্রথমে তাকে আমরা তার মাসেল পাওয়ারটাকে একটা গ্রেডিং স্কেলের মাধ্যমে মেজারমেন্ট করি, যে তার কতটুকু মাসেল পাওয়ার আছে,
এই মাসেল পাওয়ারটাকে আমরা 0 to 5 একটা স্কেলের মাধ্যমে মেজারমেন্ট করি। যদি তার 3 থাকে, ধরে নেন সে গ্র্যাভিটির এগেনস্টে হাতটা উঠাইতে পারছে বা পাটা উঠাইতে পারছে, তখন আমরা গ্রেড স্কেলে তাকে গ্রেড মাসেল পাওয়ার 3 বলা হয়। সেটা যদি থাকে তখন ওইখান থেকে তার শক্তি বাড়ানোর জন্য আমরা কিছু ইলেকট্রিক্যাল স্টিমুলেশন ইউজ করি, সাথে কিছু স্ট্রেংথেনিং এক্সারসাইজ করাই, যেটার মাধ্যমে আস্তে আস্তে তার মাসেল পাওয়ারগুলো বাড়ে। এখন অনেকের থাকে সে গ্র্যাভিটির এগেনস্টে উঠাইতে পারে না, আরও নিচের দিকে থাকে, গ্রেড 2 বা গ্রেড 1, তখন ওই প্রত্যেকটা সেক্টর ওই সমান স্কেলে আমরা তাকে আলাদা আলাদা ট্রিটমেন্ট প্ল্যান করি। তো এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, এটা অনেক সময় লং টার্ম ট্রিটমেন্টের প্রয়োজন হয়, কারো কারো হয়তো 2 মাস, 6 মাস, 1 বছর, 1.5 বছর পর্যন্ত সময় লেগে যেতে পারে ক্ষেত্র বিশেষে। এই সময়টা যে ধৈর্য ধরে ট্রিটমেন্ট নেওয়া বা রিহ্যাব প্রোগ্রামে থাকা, এটা অনেকের পক্ষে সম্ভব হয় না। অনেকে হাল ছেড়ে দেয় বা মনে করে যে আর ভালো হবে না, সো খামাখা এটার পিছনে আমার এই মানে দীর্ঘমেয়াদী ট্রিটমেন্ট বেশ ব্যয়বহুল। তো সরকারিভাবে যদি এটার অপ্রতুল চিকিৎসা ব্যবস্থা রয়েছে, কিন্তু বেসরকারিভাবে বেশ কিছু রিহ্যাব সেন্টার আছে যেখানে থেকে এই ধরনের সেবা নেওয়া যায়। তো এক্ষেত্রে অনেক সময় এক্সপেন্সিভ হয়ে যায়, তো রোগীরা আসলে কন্টিনিউ করতে চায় না। তো আমরা আমাদের এক্সপিরিয়েন্সে দেখেছি কিছু রোগী মাত্র 15 দিনেই অনেক ভালো অবস্থানে চলে গেছে, কেউ আবার হয়তো 1.5 মাস 2 মাস পর্যন্ত যাওয়ার পরে ভালো জায়গায় গেছে, কেউ হয়তো 6 মাস 8 মাস বা 1 বছর পর্যন্ত যাওয়ার পরেও হয়তো খুব ভালো ইমপ্রুভমেন্ট হয় নাই। তো এই জন্য ম্যান টু ম্যান ভেরি করে, আমরা তার সিভিআরিটিটা কেমন, তার এজ কত, তার মানে সব সামগ্রিক বিবেচনায় এই ট্রিটমেন্ট প্ল্যান বা পদ্ধতিগুলো আমরা নিয়ে থাকি। স্যার, আপনি খুবই গুরুত্বপূর্ণ কিছু ইনফরমেশন আমাদেরকে দিলেন। এখন আপনার কাছে জানতে চাইবো যে জিবিএস রিকভারিতে ফিজিওথেরাপির কিছু টেকনিক রয়েছে, সেক্ষেত্রে কোন কোন টেকনিকগুলো বেশি কার্যকর বলে প্রমাণিত হয়েছে আপনাদের এখানে? ধন্যবাদ। আমরা এই ক্ষেত্রে রোগীদের যে ফিজিওথেরাপির অনেকগুলো মডালিটিস আছে, যেমন আমরা কিছু ইলেকট্রোথেরাপি ইউজ করি, যেক্ষেত্রে আমাদের যে অ্যাফেক্টেড নার্ভগুলোকে আমরা আস্তে আস্তে স্টিমুলেট করে নার্ভগুলোর শক্তি আমরা বৃদ্ধি করি। সাথে সাথে কিছু প্রোপ্রায়োসেপটিভ নিউরোমাসকুলার ফ্যাসিলিটেশন এক্সারসাইজ আছে, আমরা সংক্ষেপে পিএনএফ এক্সারসাইজ বলি। তো এই পিএনএফ এক্সারসাইজগুলোর মাধ্যমে আমরা তার মাসেল পাওয়ারগুলোকে বাড়াই। এছাড়াও তার গ্রেড স্কেল অনুযায়ী মাসেল পাওয়ার বাড়ানোর জন্য বিভিন্ন স্ট্রেংথেনিং প্রোগ্রাম আমরা করাই। স্ট্রেংথেনিং এক্সারসাইজের অনেকগুলো ধাপ রয়েছে, আমি কতটুকু শক্তি আমার শরীরে আছে তার এগেনস্টে আমরা রেসিস্টেন্স কতটুকু দিব, এগুলো আমরা একজন ফিজিওথেরাপি বিশেষজ্ঞ নির্ধারণ করে। এছাড়া গ্র্যাজুয়ালি তার স্ট্রেংথেনিংয়ের সাথে সাথে তার যেটা হয়, যখন একটা মানুষ নতুন করে হাঁটা শিখে, তাকে তার হাঁটা শেখানো, যেটাকে আমরা গেট ট্রেনিং বলি, এই গেট ট্রেনিং, তার ব্যালেন্সিং এক্সারসাইজ, মানে হাঁটতে গেলে সে পড়ে যায়, ব্যালেন্সটাকে ইমপ্রুভ করা। তো ওভারঅল দেখা যায় যে এই টোটাল প্ল্যানটা একজন ফিজিওথেরাপি চিকিৎসক করে থাকেন। যখন রোগী যে অবস্থানে আসে তাকে একটা অ্যাসেসমেন্ট করার পরে সেই ট্রিটমেন্ট প্ল্যানটা এক একজনের জন্য ভিন্ন ভিন্ন হয়ে থাকে। স্যার, আপনি একটু আগে বলছিলেন এক্সারসাইজের কথা। একজন জিপিএস পরবর্তী প্যারালাইসিস রোগীর ক্ষেত্রে মাসল উইকনেস ও নার্ভ রিকভারি দ্রুত করতে কোন কোন ব্যায়ামগুলো নির্বাচন করা উচিত? ধন্যবাদ। আসলে এই ব্যায়ামগুলো আমরা কিছুক্ষণ আগে আলোচনা করছিলাম। ব্যায়ামের ক্ষেত্রে আসলে আমরা কিছু এক্সারসাইজ বলি অ্যারোবিক এক্সারসাইজ, কিছু হলো থেরাপিউটিক এক্সারসাইজ। তো আমরা সাধারণ সুস্থ একজন মানুষ যখন এক্সারসাইজ করি, তখন আমি আমার হাতটা মুভ করলাম, পাটা উঠাইলাম, ভাঁজ করলাম, জগিং করলাম, সাইকেলিং করলাম, প্রত্যেকটাই এক্সারসাইজ। কিন্তু ওইটাকে আমরা বলি অ্যারোবিক এক্সারসাইজ, একটা সুস্থ স্বাভাবিক মানুষ করতে পারে। আর থেরাপিউটিক এক্সারসাইজের কথা আমরা যখন বলি, তখন এটা একটা ট্রিটমেন্ট। একটা রোগীর কখন কোন ধরনের ট্রিটমেন্ট লাগবে সেটা ডিপেন্ড করে ওই রোগীর কন্ডিশনের উপর। সো এটা এখন ফিক্সড করে বলা যায় না যে আমার জন্য এটা তো আরেকজনের জন্য সেম জিনিস হবে। তো এরকম ক্ষেত্র বিশেষে রোগী ভেদে এই এক্সারসাইজগুলো অনেক ভিন্নতা থাকে। সেক্ষেত্রে প্রত্যেকটা ব্যক্তি ইন্ডিভিজুয়াল কিছু এক্সারসাইজ প্রয়োজন পড়ে। যেমন স্ট্রেংথেনিং এক্সারসাইজ একটা মোটা দাগে একটা টার্ম, কিন্তু অনেক ধরনের রেসিস্ট্যান্স এক্সারসাইজ বা স্ট্রেংথেনিং প্রোগ্রাম আমরা রোগীদের করাই, যেটা ওই রোগীর জন্য প্রযোজ্য। সো এক্ষেত্রে অবশ্যই স্ট্রেংথেনিং তাকে লাগবে, তার মাসেল পাওয়ার বাড়াইতে হবে, সাথে সাথে তার গেট ট্রেনিং করানো লাগবে, সে যেন সঠিকভাবে হাঁটাচলা করতে পারে। এছাড়া আমরা দেখি যে একটা স্বাভাবিক সুস্থ মানুষ, সে হয়তো আগে কম্পিউটারে কাজ করতো বা লেখালেখি করতো, বা অনেকে আছে যে আর্টিস্ট ছিলেন, বা কেউ হয়তো চিকিৎসক করতেন। তো এই ক্ষেত্রে তাকে যে অকুপেশনে ফিরে যাওয়া
তার আগের কাজগুলো আবার সঠিকভাবে করানো, এক্ষেত্রে অনেক সময় অকুপেশনাল থেরাপির প্রয়োজন পড়ে। যেমন ফিজিওথেরাপি একটা সাবজেক্ট, সাথে সাথে অকুপেশনাল থেরাপি দরকার। তো এই টিম ওয়ার্কের একটা প্রয়োজন পড়ে এই ধরনের রোগে। যেমন একজন জিবিএস পরবর্তী রোগীর ক্ষেত্রে আমরা যদি ধরি, সেক্ষেত্রে একজন যেমন মেডিসিন স্পেশালিস্ট, ইন্টারনাল মেডিসিন বা নিউরো মেডিসিন, সাথে সাথে ফিজিওথেরাপি স্পেশালি, অকুপেশনাল থেরাপিস্ট, এবং এর সাথে কিছু কেয়ার গিভারের প্রয়োজন পড়ে। এই রোগীকে তাকে অনেক কেয়ার মধ্য দিয়ে নিতে হয়, কারণ সে হয়তো নিজে মুভ করতে পারে না, নিজে ওয়াশরুমে যেতে পারে না। তো তার প্রত্যেকটা কাজেই তার একটু হয়তো হেল্পিং হ্যান্ডের প্রয়োজন পড়ে। তাকেও আমরা কিছু ট্রেনিং করাই, যেহেতু সে যেন সঠিকভাবে তাকে সেবাটা দিতে পারে। ইনিশিয়াল পর্যায়ে দেখা যায় যে অনেক সময় সে বেডে এক সাইড থেকে আরেক সাইড মুভ করতে পারে না, সেক্ষেত্রে তাকে বেড সোর্স যেন প্রিভেন্ট করা যায়, সেক্ষেত্রে টু আর্লি আমরা তাকে বেড পজিশনটাকে চেঞ্জ করতে বলি। এরপরে ধাপে ধাপে তাকে বসানো, তাকে দাঁড়ানো, তাকে হাঁটার শেখানো, প্রত্যেকটা ধাপে আলাদা আলাদা একটা প্ল্যান নিতে হয় এবং সেই অনুযায়ী কাজ করতে হয়। স্যার, আপনার কাছ থেকে জিবিএস রিকভারিতে ফিজিওথেরাপির ভূমিকা নিয়ে আরও জানবো, তার আগে ছোট্ট একটি বিরতিতে যেতে চাই। জি অবশ্যই। সুপ্রিয় দর্শক, ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতাল নিবেদিত ব্যথামুক্ত সুস্থ জীবন অনুষ্ঠান থেকে নিচ্ছি ছোট্ট বিরতি। ফিরে আসবো খুব শিগগির, সঙ্গেই থাকুন। ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতাল, আধুনিক চিকিৎসা সেবার নিশ্চয়তা। ডাক্তার এম ইয়াসিন আলী স্যারের তত্ত্বাবধানে চিকিৎসা দেওয়া হয়। অপারেশনবিহীন হাঁটু, কোমর, প্যারালাইসিস ও পঙ্গু রোগের আধুনিক চিকিৎসা সেবার নিশ্চয়তা। ঠিকানা ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতাল, হাউস নাম্বার 12/1, রোড নাম্বার 4/A, ধানমন্ডি, ঢাকা 1205। বিরতির পর আবারও ফিরে এলাম ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতাল নিবেদিত ব্যথামুক্ত সুস্থ জীবন অনুষ্ঠানে। জানছিলেন জিবিএস রিকভারিতে ফিজিওথেরাপির ভূমিকা নিয়ে নানা পরামর্শ। আমাদের সাথে আছেন বিশিষ্ট ফিজিওথেরাপি বিশেষজ্ঞ ডাক্তার এম ইয়াসিন আলী। স্যার, আপনাকে আবারও স্বাগত আমাদের আজকের অনুষ্ঠানে। স্যার, বিরতিতে যাওয়ার আগে আমরা জানছিলাম আপনার কাছ থেকে ফিজিওথেরাপির কিছু ভূমিকা নিয়ে। এখন আপনার কাছে জানতে চাইবো, ফিজিওথেরাপির মাধ্যমে হাঁটা, বসা ও দৈনন্দিন কাজে একজন রোগীর সক্ষমতায় ফিরিয়ে আনতে ঠিক কতটা সময় লাগতে পারে? ধন্যবাদ। এটা আসলে ডিপেন্ড করে যে কোন রোগী কোন সিভিয়ারিটি নিয়ে আমাদের কাছে আসলো। যেমন দেখা যায় যে কারো কারো হয়তো পুরোপুরি শক্তি চলে গেছে, একবারেই সে মুভ করতে পারে না বিছানা থেকে। আবার কেউ আছে যে না, সে বসে থাকতে পারে কিন্তু দাঁড়াইতে পারে না। আবার একজন দাঁড়াইতেও পারে কিন্তু হাঁটতে পারে না। এইরকম রোগী ভেদে তার সিভিয়ারিটিটা ভিন্ন ভিন্ন থাকে। তো আমরা দেখি যদি তাদের মাসেল পাওয়ার, আমরা যেটা কিছুক্ষণ আগে শুরুতে বলেছি যে 3 থাকে, যে তার মুভমেন্ট করার ক্ষমতা আছে, বাট সে কোনো কিছু নিতে পারে না, ওজন নিতে পারে না, বা কোনো রেসিস্টেন্স বা শক্তির এগেনস্টে সে মুভ করতে পারে না, তখন এইটা রিকভারিটা খুব আর্লি হয়ে যায়। কিন্তু একজনের দেখা যাচ্ছে একেবারেই কোনো মুভমেন্ট নাই, নড়াচড়াই করতে পারে না, বা খুব ফ্লিকার কন্ট্রাকশন আছে, যেটা খুব সামান্য, তখন তার ক্ষেত্রে একটু দীর্ঘমেয়াদী সময় লাগে। এছাড়া আরও কিছু ফ্যাক্টর এখানে কাজ করে। যেমন দেখা যায় যে একটা রোগীর এজ কত, একজনের হয়তো মনে করেন 30 বছর বয়স, একজনের হয়তো 65 ইয়ার্স ওল্ড, 65 বছর বয়স। তো দুজনের মধ্যে অনেক ডিফারেন্স থাকে তার মাসেল পাওয়ার ফিরে আসার ক্ষেত্রে। ঠিক তেমনই একজনের হয়তো ডায়াবেটিস আছে, উচ্চ রক্তচাপ আছে, একজনের হয়তো ডায়াবেটিস নাই, উচ্চ রক্তচাপ নাই, তার রিকভারিটা এক ধরনের হয়। কারো হয়তো বেশ কিছু ক্রনিক ডিজিজ থাকে, তার হয়তো কিডনি ডিজিজ আছে বা অন্যান্য প্রবলেম আছে। সো এরকম আসলে রোগ ভেদে, তবে আমরা ইন জেনারেলি যেটা দেখি, কারো হয়তো 2 সপ্তাহে সে অনেকখানি ভালো হয়ে যায়, কারো হয়তো 2 মাস লাগে, কারো 6 মাস বা 1 বছরও লেগে যেতে পারে। তবে এটার সিভিয়ারিটি অনুযায়ী ভেরি করে আর কি সময়টা। অনেক রোগীর ক্ষেত্রে দেখা যায় অনেকে নিজে নিজে কিছু ব্যায়াম করে থাকে, হয়তো কম্পিউটার দেখে সে জানলো। সেই ক্ষেত্রে অতিরিক্ত ব্যায়াম বা ভুল ব্যায়াম কি ঝুঁকি হতে পারে, এবং সেটি কিভাবে এড়িয়ে চলা সম্ভব? নিশ্চয়ই, আমরা এই জিনিসটাকেই ফোকাস করার চেষ্টা করছি। আমরা অনেক রোগী পাই যারা বিভিন্ন সময় ইউটিউবে বা বিভিন্ন পদ্ধতিতে তারা কিছু এক্সারসাইজ দেখে, যেটা কিছুক্ষণ আগে আমি বললাম যে আপনি প্রত্যেকটা মানুষের জন্য ইন্ডিভিজুয়াল এক্সারসাইজ থাকবে, কারণ সবার জন্য সেম না। যেমন আমি একটা রোগ নিয়ে একজন চিকিৎসকের কাছে গেলাম, উনি আমাকে একটা প্রেসক্রিপশন করলো, সেই অনুযায়ী কিন্তু আমি ওই প্রেসক্রিপশনে ওষুধটা খাবো, তার ডোজ অনুযায়ী আমি মেনে চলবো। ঠিক তেমনই দেখবেন ওষুধের দোকানে অনেক ধরনের ওষুধ রয়েছে, সব ওষুধ কিন্তু একজন চিকিৎসক রোগীর জন্য নয়। ঠিক তেমনই ফিজিওথেরাপি বা এক্সারসাইজের ক্ষেত্রে ভিন্নতা থাকে। আমরা একই কোমর ব্যথা 15 থেকে 20টা কারণে হতে পারে, ঘাড় ব্যথা 20 থেকে 15 থেকে 20টা কারণে হতে পারে, কারণ অনুযায়ী তার চিকিৎসা কিন্তু ভিন্ন ভিন্ন।
এখন একজনের ডিস্ক প্রোল্যাপস হয়েছে, তার চিকিৎসা এক ধরনের, একজনের হয়তো তার মাসেল স্পাজম আছে, তার চিকিৎসা এক ধরনের, একজনের হয়তো স্পন্ডাইলোসিস আছে, তার ট্রিটমেন্ট আরেক ধরনের। সো এই প্রত্যেকটা জিনিস মানে আসলে একজনের প্রেসক্রিপশন আরেকজনের সাথে মিলবে না। তো এই ক্ষেত্রে আমরা বলবো এটাকে একটু অ্যাভয়েড করা। আপনি দেখবেন, দেখার মাধ্যমে আপনি জ্ঞান অর্জন করবেন, বাট অ্যাপ্লাই করার ক্ষেত্রে অবশ্যই একজন বিশেষজ্ঞের পরামর্শ নেবেন যে এটা আপনার জন্য অ্যাপ্রোপ্রিয়েট কিনা, এটা জেনে নেওয়া উচিত। স্যার, আপনি খুবই গুরুত্বপূর্ণ একটি কথা বলছিলেন যে নিজে নিজে কোনো ব্যায়াম যেন না করা। রেসপিরেটরি ফিজিওথেরাপি জিবিএস রোগীর শ্বাস প্রশ্বাস পুনরুদ্ধারে কি ভূমিকা রাখে? এটা খুবই ভাইটাল রোল প্লে করে। আমরা শুরুতেই বলেছি যে এই জিবিএস পরবর্তী রোগীদের অনেক সময় শ্বাস প্রশ্বাসের কষ্ট হয় বা শ্বাস প্রশ্বাসজনিত সমস্যা নিয়ে অনেকে কিন্তু মৃত্যুবরণ করে। সেক্ষেত্রে এই যে রেসপিরেটরি যে মাসেলগুলো রয়েছে, আমরা বিশেষ করে ডায়াফ্রাম নামে আমাদের একটা মাংসপেশি রয়েছে যেটা আমাদের শ্বাস প্রশ্বাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এছাড়া আমরা যখন দীর্ঘদিন শুয়ে থাকি, বিছানায় থাকি, মুভমেন্ট করতে পারি না, আমাদের চেস্টের চারিদিকের মাংসপেশিগুলো শক্ত হয়ে যায়। এক্ষেত্রে ব্রিদিং এক্সারসাইজ বা আরও কিছু টেকনিক আছে যেগুলো আমরা ফিজিওথেরাপি, যারা রেসপিরেটরি ফিজিওথেরাপিস্ট তারা করেন। তো এই কার্ডিও রেসপিরেটরি ফিজিওথেরাপি তাকে অনেকখানি হেল্প করে। অনেক সময় দেখা যায় যে আইসিইউতে অনেক দিন রয়েছে, থাকাকালীন তার যে হার্ট লাং মেশিন বা তার রেসপিরেশনটা তখন আর্টিফিশিয়াল ছিল, তখন স্বাভাবিক শ্বাস প্রশ্বাসে যখন আসছে সেই লোডটা নিতে পারছে না, তার ভলিউমটা কমে গেছে, তার যে আমরা শ্বাস প্রশ্বাস নিই সেখানে যে পরিমাণ নেওয়ার কথা সেটা আমি নিতে পারছি না বা ছাড়ার কথা ছাড়তে পারছি না। এক্ষেত্রে রেসপিরেটরি ফিজিওথেরাপি একজন এই ধরনের আক্রান্ত রোগীর মানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে সুস্থতার ক্ষেত্রে। স্যার, আমরা একটি বিষয় জানি যে প্রত্যেকটি রোগীর সুস্থতার ক্ষেত্রে কিন্তু পরিবার অনেক বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এই ক্ষেত্রে ফিজিওথেরাপির পাশাপাশি রোগীর যে মানসিক পুনর্বাসন, এটি কেন গুরুত্বপূর্ণ এবং এতে পরিবার কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে? এটা খুবই গুরুত্বপূর্ণ একটি কোশ্চেন এই অর্থে বা এই কারণে যে আমাদের স্বাভাবিকভাবেই বর্তমান যুগে আমরা সবাই কাজের মধ্যে, ব্যস্ততার মধ্যে থাকি। দেখা যায় পরিবারের যে আক্রান্ত ব্যক্তিটি যিনি অসুস্থ, তার প্রতি আমাদের যে দেখাশোনা করা বা তাকে খেয়াল রাখা বা তার সব কিছুতে অংশগ্রহণ করানোর যে বিষয়টা আমরা অনেক সময় পারি না, যার কারণে এটা আমরা অনেক সময় ইগনোর করি যে ওই রোগীটা যেভাবে আছে ওইভাবেই থাকুক, বা অনেক সময় কারো অর্থনৈতিক লিমিটেশন থাকে, চিকিৎসা করার একটা পর্যায়ে যে আমরা হাল ছেড়ে দিই। তো এই ক্ষেত্রে ওই ব্যক্তিটা কিন্তু ডিসএবিলিটি গ্রো করে, সে সমাজের বার্ডেন হিসেবে দেখা যায়, পরিবারের বার্ডেন হয়ে থাকে। তো এই ক্ষেত্রে পরিবারের ভূমিকাটা খুব গুরুত্বপূর্ণ। তাকে যেমন তাকে ইকোনমিক্যালি সাপোর্ট যেমন দেওয়া, মেন্টাল সাপোর্টটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। কারণ এই রুগীরা সে আস্তে আস্তে ডিপ্রেসড হয়ে যায় যে আমি বোধহয় আর ভালো হব না, সো আমার জীবনটাই বৃথা। তো সে যে একটা উইলনেস নিয়ে বা উইশ ফোর্স নিয়ে কাজ করবে, এক্সারসাইজ করবে, ভালো হওয়ার যে একটা তাগিদ তার ভিতরে থাকবে সেটা নষ্ট হয়ে যায়। তো দেখা যায় যে আস্তে আস্তে সে ডিমোটিভেটেড হয়ে অন্যান্য আরও জটিলতাগুলো তৈরি করে। এক্ষেত্রে পরিবার, তার আশেপাশে যারা আছেন, আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব বা কেয়ার গিভিংয়ের সাথে যারা জড়িত, সবাইকেই সবসময় তাকে একটু মোটিভেট করা, পজিটিভলি তাকে জিনিসগুলো বোঝানো এবং উৎসাহিত করা, এই বিষয়টা খুব গুরুত্বপূর্ণ। স্যার, আপনি বোঝালেন এতক্ষণ কিভাবে পরিবার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে একজন রোগীর ক্ষেত্রে। বাংলাদেশের প্রেক্ষাপটে জিবিএস পুনর্বাসনে কী ধরনের চ্যালেঞ্জ দেখা যায়? ধন্যবাদ। আমাদের দেশে খুব মানে ভাইটাল একটা কোশ্চেন যে আমাদের রিহ্যাব সেন্টার বা রিহ্যাবিলিটেশন যে হসপিটালগুলো, এটা বাংলাদেশের সংখ্যা খুবই অপ্রতুল। বিশেষ করে সরকারিভাবে এটার সংখ্যা একেবারেই নেই। তো আমরা এই জায়গাটাই বলবো যথাযথ কর্তৃপক্ষ যারা আছেন বা দেখবেন, বিষয়টাকে একটু গুরুত্বের সাথে নেওয়া। বিশেষ করে আমরা যারা স্ট্রোক পরবর্তী প্যারালাইসিসের কথা শুনে থাকি বা জিবিএস পরবর্তী প্যারালাইসিস বা স্পাইনাল কর্ড ইনজুরি পরবর্তী যে প্যারালাইসিস রোগীগুলা পক্ষাঘাতগ্রস্ততা নিয়ে তাদের যে পুনর্বাসন যে সেবাটা, এটার মাল্টিডিসিপ্লিনারি টিম নিয়ে করতে হয়, এটা এককভাবে করা যায় না। সেখানে যেমন একজন ফিজিশিয়ান দরকার, ফিজিওথেরাপিস্ট দরকার, অকুপেশনাল থেরাপিস্ট দরকার, কেয়ার গিভিং বা কেয়ার গিভারের সাথে যারা রিলেটেড স্পেশালাইজড নার্স দরকার। তো এই টোটাল যে একটা বিষয়, এটা একটা গভর্নমেন্টের খুব গুরুত্বপূর্ণ একটা ইনিশিয়েটিভ নেওয়া উচিত বলে আমরা মনে করি। আমাদের দেশে এই চিকিৎসা ব্যবস্থাটা খুবই অপ্রতুল। স্যার, আমরা একেবারে অনুষ্ঠানের শেষ পর্যায়ে এসেছি। এখন আপনার কাছে আরেকটি বিষয় জানতে চাইবো যে জিবিএস থেকে সেরে ওঠা রোগীদের জন্য লাইফস্টাইল কেমন হবে এবং এতে ওনাদের ফলো আপের যে বিষয়টি আছে সেটির ক্ষেত্রে আপনাদের বিশেষ পরামর্শ কী হবে? না, ধন্যবাদ। আমরা আসলে রোগীদেরকে যেটা মোটিভেট করি এবং যেটা বলি যে আসলে রোগী তার নিজের ভিতর থেকে একটা উইল ফোর্স দরকার পড়ে সুস্থ হওয়ার ক্ষেত্রে, তার নিজের চেষ্টাটা এখানে খুব দরকার। এর সাথে সাথে দেখা যায় যে পারিবারিক সাপোর্ট, যেটা নিয়ে কিছুক্ষণ আগে বললাম, এছাড়া
তার যে এনভায়রনমেন্ট যেখানে সে থাকে সেটাও কিন্তু পজিটিভ হওয়া দরকার। কারণ আমরা অনেক সময় দেখি, বিশেষ করে যারা গ্রাম অঞ্চলে থাকেন বা যারা এই মানে একটু দরিদ্র সীমার মধ্যে বসবাস করে, তাদের ক্ষেত্রে এই চিকিৎসা নিয়ে খুব বেশি উৎসাহ আমরা দেখতে পাই না। তারা এটাকে অনেক সময় কবিরাজের কাছে যান, ঝাড়ফুঁক করেন বা সঠিক চিকিৎসকের কাছে আসেন না, যার ফলে তারা আস্তে আস্তে পঙ্গুত্ব বরণ করেন এবং সে সমাজে একটা বার্ডেন তৈরি হয়। এই সব জায়গায় আমাদেরকে সচেতন হতে হবে। প্রত্যেকটা রোগেই কিন্তু আধুনিক চিকিৎসা বিজ্ঞানে, বিশেষ করে এই ধরনের স্ট্রোক পরবর্তী প্যারালাইসিস বা জিবিএস পরবর্তী প্যারালাইসিসের সঠিক যদি চিকিৎসা নেওয়া যায়, রোগী অনেকাংশে ভালো হতে পারে। এই জায়গাটাই আমাদের মানে অনেকের ধারণা নেই বা জানা নেই। এই জায়গাটাই সবাই একটু সচেতন হবেন। কারণ একটা সময় দেখবেন মানুষ বলতো যে প্যারালাইসিস হয়ে গেছে, আর ভালো হবে না, চিকিৎসা করে লাভ নেই। সো এই জায়গাটা থেকে আমাদের বের হয়ে আসতে হবে। তাদেরকে যদি প্রপার ট্রিটমেন্ট দেওয়া যায়, আশা করি 90% রোগী স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারে। স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আশা করছি আজকের আমাদের এই অনুষ্ঠানটি দেখলে আমাদের দর্শকরা অনেক বেশি উপকৃত হবে। আপনাকেও ধন্যবাদ। প্রিয় দর্শক, ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতাল নিবেদিত ব্যথামুক্ত সুস্থ জীবন শুধুমাত্র একটি অনুষ্ঠান নয়, এটি একটি সচেতনতার যাত্রা। আপনার শরীরের প্রতি যত্ন নিন, প্রয়োজনে বিশেষজ্ঞের পরামর্শ নিন। আজকের মতো এখানে শেষ করছি। আবার দেখা হবে পরবর্তী পর্বে নতুন কোনো স্বাস্থ্য বিষয়ক আলোচনা নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। শুভকামনা সবসময়।